সালামু আলাইকুম। আমাদের শর্ট নোটের আলোর প্রতিসরণের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তবে এটা সতর্ক করে দিই, তোমরা এই আলোর প্রতিসরণ পড়তে হলে আগে আলোর প্রতিফলনটা পড়ে আসতে হবে। চ্যাপ্টার নাম্বার 8 শেষ করে তারপর চ্যাপ্টার নাম্বার 9-এ আসতে হবে, না হয় তোমাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে। আমরা এখানে অনেক কথা বলে দিব যেগুলো আমরা 8-এ বলেছি বলে 9-এ আমরা আর বলবো না। সো আসো আমরা শুরু করি। প্রথমত আসে আলোর প্রতিসরণ। তো আমরা তো বেসিক ব্যাপারটা জানি, প্রতিফলন মানে হচ্ছে আলোটা গিয়ে আবার রিটার্ন আসবে, আর প্রতিসরণ মানে হচ্ছে আলোটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, এখন আলোটা কিন্তু বেঁকে যায়। এখন আলোটা কোন দিকে বাঁকে এটার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে আলোর প্রতিসরণের ক্যারেক্টারিস্টিক্সগুলো ব্যাখ্যা করি। সো আসো আমরা প্রথমে যদি বলি, মনে করো এটা হচ্ছে একটা তল, এই তলের উপরে একটা মাধ্যম নাম দিলাম এ, নিচেরটা মাধ্যম তার নাম দিলাম হচ্ছে ভি মাধ্যম। এখন আমি যদি বলি এই যে মনে করো এই বিন্দুতে একটা আলো এসে পড়বে এবং এটার নাম হচ্ছে অবিলম্ব, তাহলে অবিলম্বের সাথে আপতিত রশ্মির যে উৎপন্ন কোণ তার নাম হচ্ছে থিটা আই, আপতন কোণ। এখন স্বাভাবিক ব্যাপার হচ্ছে আলোটা যখন এইদিকে আসছে, সে কিন্তু এই মাধ্যমে এই দিকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সে এইদিকে যায় না। সে যে কাজটা করে এই দিকে বেঁকে যায়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারবে, স্যার কোন দিকে বাঁকবে? সোজা কথা, আলোক রশ্মি যদি এই মাধ্যমটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন, যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, যদি হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তাহলে সে অবিলম্বের দিকে বেঁকে যায়, মানে হচ্ছে অবিলম্ব, সে অবিলম্বের কাছে চলে আসে। আর যদি উল্টা হয়, ঘন থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, মনে করো এটাই হচ্ছে গণমাধ্যম, এটাই হালকা মাধ্যম, নিচেরটা ঘন উপরটা হালকা, তাহলে ঘন থেকে গেল, হালকাতে যখন যাবে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে এদিকে না গিয়ে এদিকে চলে যাবে, অবিলম্ব যেখানে ছিল তার থেকে কিছুটা দূরে সরে গেছে। তাহলে খেয়াল করো, এখানে এইদিকে যাওয়ার কথা কিন্তু কাছে গেছে গা, এখানে এইদিকে যাওয়ার কথা কিন্তু আরেকটু দূরে সরে গেল। এর মানে আমরা এক কথায় বলতে পারি, আলোক রশ্মি হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বাঁকে, ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এবং আমাদের এখানে একটা বিশেষ ব্যাপার চলে আসে, ভাই কোনটাকে আপতন কোণ বলবো, কোনটাকে প্রতিসরণ কোণ বলবো? ভেরি সিম্পল, যেখান থেকে আলো যাচ্ছে সেখানের কোনটা হচ্ছে আপতন, আর যেখানে যাচ্ছে সেখানে প্রতিসরণ। যেমন দেখো, এখানে আলো এ থেকে যাচ্ছে বিতে, তাহলে এ মাধ্যমে হবে হচ্ছে আপতন কোণ, বি মাধ্যমে হবে হচ্ছে প্রতিসরণ কোণ। আর এখানে আলোটা যাচ্ছে হচ্ছে বি থেকে এতে, তাহলে এতে হবে আপতন, বিতে হচ্ছে প্রতিসরণ। এটা আমরা অনেক সময় খেয়াল করি না। তাহলে আমরা এখানে সেই জিনিসটা লিখে দিলাম, যে দুইটা জিনিস আমরা ক্লিয়ার করলাম, কোন দিকে বাঁকবে সেটা লিখে দিলাম, আর একটা হচ্ছে আমাদের কাকে আপতন বলবো কাকে প্রতিসরণ কোণ বলবো সেটা আমরা লিখলাম। এবার আসো, আমরা জানি আলোর প্রতিসরণ করতে গেলে প্রত্যেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক নামে একটা টার্ম আছে। এই প্রতিসরণাঙ্কের মান আমরা কিভাবে বের করব? যদি তুমি দুইটা মাধ্যম রাখো, একটার নাম এ মাধ্যম আর একটার নাম বি মাধ্যম, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ ইটা বি। আবার অনেক সময় অনেকে প্রকাশ করে এ মিউ বি, আবার অনেকে এ এন বি দ্বারা প্রকাশ করে। তুমি যেটা দ্বারা প্রকাশ করো তোমার ইচ্ছা। এই তিনোটাই প্রচলিত, যে এগুলো দ্বারা বোঝা হচ্ছে প্রতিসরণাঙ্ক। তাহলে আমাদের এইটা বি আছে, মানে হচ্ছে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। এবার আসো, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক আমরা কেমনে বের করব? ভেরি সিম্পল, বি এর প্রতিসরণাঙ্ককে এ এর প্রতিসরণাঙ্ক দ্বারা ভাগ করব। বি এর প্রতিসরণাঙ্ককে এ এর প্রতিসরণাঙ্ক দ্বারা ভাগ করলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক পাওয়া যায়। তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক মানে বি এর প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই এ এর প্রতিসরণাঙ্ক। যেমন আমি তোমাকে বললাম এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক 3, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 2। এবার আমি বললাম এন বি এন এ এন বি। এবার বললাম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? তাহলে কি হবে? এন বি ডিভাইড বাই এন এ। বি মান হচ্ছে 2, এ মান হচ্ছে 3, 2/3। মানে আমরা এভাবে বলতে পারবো। অথবা যদি পরীক্ষায় তোমাকে কখনো প্রতিসরণাঙ্ক না দিয়ে আলোর বেগ দিয়ে দেয়, তাও তুমি করতে পারবা। মনে করো এ সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বের করবা, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এ মাধ্যমে আলোর বেগটা দেখতে হবে। এই মাধ্যমে আলোর বেগকে বি মাধ্যমে আলোর বেগ দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, এ সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর এ সাপেক্ষে বি না বলে বি এর সাপেক্ষে এ বললে তো উল্টা হবে। আর এটা তো তোমাদেরকে মাথায় রাখতে হবে, কিছু স্পেসিফিক আমাদেরকে প্রতিসরণাঙ্ক মনে রাখতে হয়। যেই প্রতিসরণাঙ্কগুলো আমাকে মনে রাখতে হয় সেগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি। বাতাসের প্রতিসরণাঙ্ক আমরা মনে রাখবো, বাতাসের প্রতিসরণাঙ্ক হবে 1.00029, এটা মনে রাখবো। আর শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1। অনেকে বাতাসের শূন্য মাধ্যম গোলায় ফেলে,
এরা কাছাকাছি ঠিক আছে। আমি এখন যে মাধ্যমে আছি এটা হচ্ছে বায়ু মাধ্যম, চারপাশে বাতাস আছে। আর শূন্য মাধ্যম মানে কি? শূন্য মাধ্যম মানে হচ্ছে কিচ্ছু নাই। তাই আমাদের একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে শূন্য। পানির প্রতিসরাঙ্ক 1.33, কাছের 1.52, হীরের 2.42। এই মানগুলো মাস্ট তোমাকে মনে রাখতে হবে। এই মানগুলো যদি মনে রাখতে পারো তাহলে আমাদের ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু দেখি যে আমাদের প্রতিসরণাঙ্কের যে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করতে গিয়ে অনেকে একটু প্রবলেমে পড়ে যে প্রতিসরণাঙ্কের সূত্রটা অ্যাপ্লাই করতে পারে না। সো আমার জন্য আমি বলি কি প্রতিসরণাঙ্কের জন্য সূত্রটা কেমনে মনে রাখবা এবং মনে রাখবা n sin থিটা ইকুয়ালস টু n sin থিটা। শেষ। n sin থিটা ইকুয়ালস টু n sin থিটা, এটাই সূত্র। এখন যদি তুমি থিটা 1 ইউজ করো, থিটা 1 যেই মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটা, থিটা 2 যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এটা। মানে লাইক আমি তোমাকে এরকম বলি, মনে করো আমি তোমাকে বললাম যে এটার নাম এ মাধ্যম, এটার নাম বি মাধ্যম। এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন এ, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন বি। আলোক রশ্মি মনে করো এ থেকে বিতে গেল, তাহলে সে যদি এ থেকে বিতে যায় এটার নাম হচ্ছে থিটা আই, এটার নাম হচ্ছে থিটা আর। তাহলে আমি এখানে কি লিখবো? ভেরি সিম্পল। তুমি যখন লিখবো হচ্ছে এন এ, তখন লিখতে হবে সাইন এ মাধ্যমের কোণটা কত ছিল? থিটা আই ইকুয়ালস টু, তুমি যখন লিখবা এন বি, বলো তো বি মাধ্যমে কোণের মান কত? থিটা আর, তাহলে সাইন থিটা আর লিখবা। মানে সোজা কথা, প্রতিসরণাঙ্ক যে মাধ্যমে তার পাশে কোণটাও সেই মাধ্যমেরই হবে। সেটা আই না, সেটা আর আমার জানার দরকার নেই। যেমন মনে করো আমি বললাম আলো এখান থেকে এখানে গেল, তাহলে এবার খেয়াল করো, এখানে কোণের মানটা ছিল থিটা আই, এখানে কোণের মানটা থিটা আর। এটা হচ্ছে আমাদের এন এ, এটা হচ্ছে আমাদের এন বি। এবার তুমি একটু খেয়াল করো সূত্রটা কি হবে। আমরা বলতে পারি এন এ সাইন এ এর জন্য কোণের মান কত? থিটা আর ইকুয়ালস টু এন বি সাইন এটার জন্য কোণের মান কত? থিটা আই। মানে সোজা কথা হচ্ছে তোমাকে সবসময় লিখতে হবে এন সাইন ইকুয়ালস টু এন সাইন। শেষ, মুখস্থ। এবার তুমি থিটা মানে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এখানে বসাবা, এখানে ঠিক সেই মাধ্যমের কোণটা বসাবা। এখানে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এখানে সেই মাধ্যমের কোণ। এটা হলে তোমার জীবনেও প্রবলেম হবে না। এই সূত্র নিয়ে আমরা অনেকে অনেক বেশি প্রবলেম পড়ি। এবার আসো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সংকট কোণ। এই সংকট কোণটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা নিশ্চয়ই খুব ভালো করে জানি আলোক রশ্মি যখন, এটা মনে করো ঘন মাধ্যম, এটা মনে করো হালকা মাধ্যম। আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখন আমি এই যে ঘন থেকে হালকাতে গেল, আমি যদি এই কোণের মানটা আস্তে আস্তে বাড়াতে থাকি, কোনো একটা সময় যে জিনিসটা হবে, এমন একটা কোণ আছে যেই কোণে আমাদের গেলে এদিক থেকে কোণ বাড়াইলে এদিক থেকে কোণের মান বাড়বে, এদিক থেকে কোণের মান বাড়বে, মানে সে আস্তে আস্তে ভূমির দিকে যাচ্ছে। এই কোণের এমন একটা মান আছে যেই মানের জন্য এই লাইনটা এভাবে সোজা চলে যায়। এই যে কোণটা, এই আপতন কোণটার নাম হচ্ছে সংকট কোণ থিটা সি। তাহলে এটা যদি থিটা সি হয়, মানে আপতন কোণ থিটা আই এর মান হচ্ছে থিটা সি, তাহলে এইদিকে যে থিটা আর, এটার মান কত? 90 ডিগ্রি না? তাহলে আমাদের এক কথায় কি বলতে পারি, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণের মানটাকে বলা হয় সংকট কোণ। এখন মনে করো কোণেরটা জায়গায় সংকট কোণ আসলো 20 ডিগ্রি, এর মানে 20 ডিগ্রি কোণে যদি তুমি কোণেরটা আলো মারো তাহলে সেটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তবে 20 থেকে বাড়াইলে সাথে সাথে সেটা আর আমাদের প্রতিসরিত হবে না, সে উল্টা প্রতিফলিত হয়ে আগের জায়গায় রিটার্ন আসবে, যাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা, তার জন্য তোমাকে সংকট কোণ বের করতে হবে। সংকট কোণের মান যদি সংকট কোণের মান পর্যন্ত আমাদের প্রতিসরণ হবে, সংকট কোণের মান অতিক্রম করার সাথে সাথে সেটা আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। সংকট কোণের মান আসলে 20 ডিগ্রি, তাহলে 21 ডিগ্রিতে আমাদের কী হবে বলো তো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা খেয়াল করি না, সংকট কোণ বলা মানে হচ্ছে তোমাকে ঘন থেকে হালকা দিকে যেতে হবে। সংকট কোণ বলা মানে হচ্ছে আমাদের কোন দিক থেকে কোন দিকে যেতে হবে? ঘন থেকে হালকার দিকে। ঘন থেকে হালকা ছাড়া তুমি এটা করতে পারবা না। এবার আসো সংকট কোণে ম্যাথ করে আমরা তোমাদেরকে। আমাদের এটা হচ্ছে একটা হালকা মাধ্যম, নাম দিলাম এ মাধ্যম। এটা একটা ঘন মাধ্যম, নাম দিলাম বি মাধ্যম। এটার প্রতিসরণাঙ্ক এন এ, এটার প্রতিসরণাঙ্ক এন বি, এরকম পরীক্ষা দেওয়া আছে। 100% শিওর যে এটা ঘন থেকে হালকার দিকে যাবে এবং আপাতন কোণের মান হবে থিটা সি, প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি দেখো, এন সাইন ইকুয়ালস টু এন সাইন। এন যখন এ নিলাম, এটা হচ্ছে এন এ, এর জন্য কোণের মান কত? 90, তাহলে এই কোণের মান নিলাম 90। আমি যখন এন বি নিব, এন বি এর জন্য কোণের মান কত? থিটা সি, আমি এখানে লিখলাম থিটা সি। সাইন 90 মান হচ্ছে 1, তাহলে আমি এটা লিখলাম না, তাহলে এন এ ইকুয়ালস টু এত। এখান থেকে সাইন থিটা সি সমান এত, থিটা সি সমান সাইন ইনভার্স এত পাইলাম।
তোমাকে পরীক্ষায় যদি এরকম দুইটা মাধ্যমের প্রতিসারাঙ্ক দেওয়া থাকে তুমি এভাবে করে আসবা, এভাবে করে আসবা। কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে কি, একটা মাধ্যম থাকে হচ্ছে আমাদের অন্য মাধ্যম, আর একটা মাধ্যম থাকে শূন্য বা বায়ু মাধ্যম। যদি কখনো শূন্য মাধ্যম থাকে, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কত 1, তখন তোমাকে আসলে এত কিছু করা লাগে না, তুমি চাইলে এভাবে প্রমাণ করতে পারবা। তবে আমরা বলি যে ডাইরেক্ট সূত্র মুখস্থ করে ফেলো। যদি একটা মাধ্যম শূন্য মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে সংকট কোণের সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/n। তবে তোমার এই সূত্রটা তুমি তখনই ইউজ করতে পারবা যদি একটা শূন্য মাধ্যম হয়, একটা অন্য মাধ্যম হয়। যেমন আমি বললাম পানির উপরে, এখানে হচ্ছে পানি ওয়াটার, তাহলে আর এখানে হচ্ছে এয়ার বাতাস। তাহলে পানি আর বাতাসের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে মাধ্যম আছে কয়টা, দুইটা। তবে দুইটার মধ্যে একটার মান 1, কার মান 1, বাতাসের মান 1, সেটা বাদ। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পানি। পানির প্রতিসারাঙ্ক আমি n নিচ্ছি। এই পানির প্রতিসারাঙ্ক যদি n হয় তাহলে আমাদের সংকট কোণ পানির মধ্যে, যেমন পরীক্ষা বললো পানির মধ্যে সংকট কোণের মান কত, তাহলে পানির মধ্যে সংকট কোণ থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/n। তাহলে n এর জায়গায় n এর মান বসিয়ে দিয়ে আনসার পেয়ে যাবা। এবার একটা মনোযোগ দিয়ে খেয়াল করো, অনেক সময় তোমার এরকম বলা হয় সাগরের তলদেশের মাছ কিভাবে তাকালে অস্তগামী সূর্যকে দেখতে পাবে। মনে করো এটা হচ্ছে সাগর, এখানে সাগরের তলদেশে একটা মাছ আছে, এই মাছটা তাকাবে কোন দিকে তাকাইলে অস্তগামী সূর্যকে দেখতে পাবে। আচ্ছা, অস্তগামী সূর্য মানে কি, যেটা অলরেডি সাগরের সাথে সেম লেয়ারে থাকে। এখন বলো, ও যদি সূর্যকে দেখতে চায়, সূর্য থেকে আলো তার চোখে আসতে হবে না? অবশ্যই। তাহলে আমাদেরকে তাকে কোন দিকে তাকাইতে হবে, এমনভাবে তাকাইতে হবে যেই কোণের জন্য এই লাইনটা আমাদের 90 ডিগ্রি হয়। তাহলে আমাদেরকে বলতে হয় অস্তগামী সূর্যকে যদি কোনো একটা মাছ দেখতে চায় তাহলে তাকে এমন কোণে তাকাইতে হবে যে কোণটার নাম হচ্ছে সংকট কোণ। তাহলে পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে অস্তগামী সূর্যকে দেখার জন্য একটা মাছকে কত কোণে তাকাইতে হবে, অনেকে প্রশ্নটাই বুঝে না। তোমাকে সেক্ষেত্রে আসলে সংকট কোণ বের করতে হবে। সংকট কোণ বের করলে যে মানটা পাবা তত ডিগ্রি কোণে একটা মাছ যদি উপরের দিকে তাকায় তাহলে সেই সূর্যকে দেখতে পাবে, অস্তগামী সূর্যকে। এবার আসো, আমরা তো বলেই দিলাম ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণ থেকে বড় কোণ আপতিত হলে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এবার আসো লেন্স, আমরা এর আগে দেখেছিলাম আলো প্রতিফলনের দর্পণ, দর্পণে আলো প্রতিফলিত হয়, লেন্সে আলো প্রতিসরিত হয়। লেন্স দুই প্রকার, উত্তল অবতল। উত্তলের অপর নাম স্থূলমধ্য বা অভিসারী, অবতলের অপর নাম ক্ষীণমধ্য বা অপসারী। এবার লেন্সে গঠন, রশ্মিচিত্র গঠন। এর রশ্মিচিত্র তুমি যেটা ইয়াতে পড়ছিলা, আলোর প্রতিফলনে পড়ছিলা, সেটাই আবার এখানে, খালি পার্থক্য ওইটা আয়নার জন্য, এটা লেন্সের জন্য। সো এটা আমি নতুন করে বলবো না, তুমি নিজ দায়িত্বে একটু দেখে নিতে হবে। তাও আমি একটু করে বলে দিই দুইটার মধ্যে পার্থক্যগুলো বোঝার জন্য। দেখো, এটা হচ্ছে উত্তল, এটার নাম হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র দিয়ে কোনো একটা আলো আসলে সেটা সোজা চলে যাবে, এখানেও সেম আলোক কেন্দ্র দিয়ে আলো আসলে সোজা চলে যাবে। সমান্তরালে আলো আসলে সেটা ফোকাস দিয়ে যাবে, আর সমান্তরালে আলো গেলে অবতলের ক্ষেত্রে সেটা ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। এরপর ফোকাস দিয়ে আলো গেলে সেটা সমান্তরালে যাবে। আর একটা হচ্ছে একটা আলো যদি এমনভাবে যায় ফোকাস বরাবর, তাহলে সেটা সমান্তরালে ব্যাক করে। মানে উত্তল আর অবতলের জন্য আমাকে এই তিনটা জিনিস জানতে হবে, যেগুলো দিয়ে আমরা কি করব, বিভিন্ন চিত্র আঁকবো। তোমাদের মেইন যে প্রবলেমটা হয় এই জিনিসটা সব আমি একসাথে করে দিচ্ছি, যে ওইখানে অবতল দর্পণের মধ্যে তুমি 6টা পাইছো, মনে রাখবা। উত্তল দর্পণ অবতল লেন্সের মতো, অবতল দর্পণ উত্তল লেন্সের মতো, তাহলে সব উল্টা। ওইখানে আমরা অবতল দর্পণে পাইছিলাম হচ্ছে 6টা, এখানে উত্তল লেন্সে পাবো 6টা, এবং এই পজিশনগুলো এবং বৈশিষ্ট্যগুলো সবগুলো সেম। তাহলে আমি আঁকার সিস্টেমটা খালি একটু করে দেখাই দিই। এটা লেন্স, অসীম থেকে আলো যখন সমান্তরালে আসলো তারা দুইজন ফোকাসে গিয়ে মিলে যাবে। আমি আর বেশি কথা বলতেছি না। এখানে আসো, অসীম থেকে এখান থেকে এখানে একটা বস্তু আছে, সমান্তরালে আসলো, ফোকাস দিয়ে গেল, আরেকটা আলোক কেন্দ্র বরাবর গেল, এই যে এখানে বিম্ব গঠিত হলো। এই যে এখানে বস্তু আছে, সমান্তরালে ফোকাস দিয়ে আলোক কেন্দ্র বরাবর সোজা, শেষ। এখানে আসো, দেখো সমান্তরালে আলো গেল, ফোকাস দিয়ে গেল, এটা ফোকাস, আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজা হয়ে গেল। সমান্তরালে আলো গেল, ফোকাস দিয়ে গেল, আলোক কেন্দ্র দিয়ে, দুইটা সমান্তরাল, এর মানে আমরা কোথায় বিম্ব গঠিত হবে জানি না। সমান্তরালে আলো গেল, ফোকাস দিয়ে গেল, আর একটা আলোক কেন্দ্র বরাবর, দুইটাকে পিছনে বর্ধিত করে এখানে মিলিত হয়। সো এটা নিয়ে আমি কথা বলার কোনো কারণ আছে বলে মনে করি না। তোমরা অবশ্যই আলোর প্রতিফলন দেখে তারপর এটা দেখতে হবে, না হয় আমার কথার মিনিং বুঝবে না। এবার আসো অবতল। অবতলের ক্ষেত্রে একটাই, সেটা কি বলতো, এ ভেরি সিম্পল, যে আমাদের মনে করো এটা যদি কোনো একটা বস্তু হয় যে এদিকে আলো গেলে সেটা এদিকে চলে যাবে, মনে হচ্ছে ফোকাস থেকে যাচ্ছে, আর আলোক কেন্দ্র বরাবর আলো গেলে সেটা সোজা চলে যাবে। তাহলে আমি যদি এই দুইটাকে আমরা একসাথে করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এ আলো আর এ আলো দুইটাকে পিছন দিকে বর্ধিত করলে এখানে মিলিত হয়, তাহলে এটাই হচ্ছে আমার বিম্বের দূরত্ব। তাহলে হচ্ছে বিম্ব, এটা হচ্ছে বস্তু, এটার জন্য এটা হচ্ছে বিম্ব। এবার বস্তু যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে বিম্ব হবে হচ্ছে এটা,
এর মানে বস্তুকে যখন লেন্সের কাছে আনলাম, বিম্ব লেন্সের কাছে চলে আসলো। এই জিনিসটা আমরা এখানে লিখে দিয়েছি, আর কিছু না। এবার হচ্ছে সূত্র, আবার সেম ম্যাথের জন্য সূত্রগুলো হুবহু সেম। 1/u + 1/b = 1/f, f = r/2, m - b/u, পরমাণু m হচ্ছে b/u। খালি এখানে কিচ্ছু পরিবর্তন নাই, খালি একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে এই ফোকাস দূরত্ব যেটা, সেটা হচ্ছে ওই লেন্স আর দর্পণে উল্টা। আমরা তখন পড়ছিলাম অবতল দর্পণে ধনাত্মক, এখানে হচ্ছে উত্তল লেন্সে ধনাত্মক, আর এখানে অবতল লেন্সে ঋণাত্মক। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আসো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। সো আমরা লেন্সের ক্ষমতা নিয়ে যদি একটু করে কথা বলি, লেন্সের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? লেন্সের ক্ষমতা বলতে যেটা বুঝি, আসলে ক্ষমতার ব্যাপারটা অনেকে বুঝে না। এই মনে করেন এটা একটা লেন্স, হ্যাঁ, এই লেন্সের সমান্তরালে আলো গেলে এখানে মিলিত হয়, আর এটা আরেকটা লেন্স, এই লেন্সের সমান্তরালে আলোগুলো এখানে মিলিত হয়। এর মানে একটা লেন্স কত দ্রুত, কত কাছে একটা বিম্ব তৈরি করে ফেলতে পারে, মানে সমান্তরাল আলোকগুচ্ছকে মিলিত করে ফেলতে পারে, এটাই তার ক্ষমতা। যত কাছে মিলিত করতে পারে ক্ষমতা তত বেশি। তাহলে যত কাছে মানে কি, এফ এর মানে এটা হচ্ছে ফোকাস, তাহলে ফোকাস যত কম হবে ক্ষমতা তত বেশি, আর ফোকাস যত বেশি হবে ক্ষমতা তত কম। দ্যাটস ওয়াই ফোকাসের সাথে ক্ষমতার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখান থেকে আমার ফর্মুলা আসে ফি ইকুয়ালস টু 1/f। আমরা যে লেন্সের ক্ষমতার ফর্মুলা বলি ফি ইকুয়ালস টু 1/f, দ্যাটস ইট। এবার আসো, এখানে এফ মানে হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, ফি মানে ক্ষমতা, ক্ষমতার একক ডায়োপ্টার। তবে বিশেষ সতর্কবার্তা, তোমরা খেয়ালই করো না, এখানে এফ এর একক কখনো মিটার ছাড়া অন্য কোনো একক ব্যবহার করা যাবে না। ক্ষমতার ফর্মুলার মধ্যে এফ এর একক মাস্ট বি মিটার, মিটার হতে হবে, না হবে না, এটা তোমরা ভুল করতে পারো। এবার আসো, উত্তর লেন্সের ক্ষেত্রে এফ পজিটিভ, ওই কারণে ক্ষমতাও পজিটিভ, অবতলে ঠিক উল্টা। এখন আসো আমরা লাস্টের দিকে যাই, এটাই লাস্ট, চোখের ত্রুটি। এই চোখের ত্রুটিটা বুঝলে আমাদের ক্লাস শেষ, সিম্পল, এখানে আহমদ তেমন কোনো কিছু নাই। তাহলে আসো চোখের ত্রুটি নিয়ে আমরা কথা বলি। চোখের ত্রুটি, চোখের মধ্যে দুই ধরনের ত্রুটি হয়। কোনো চোখ হচ্ছে দেখবা অনেক দূরে দেখে না, কোনো চোখ হচ্ছে কাছে দেখে না। আবার বয়স্করা যারা, তারা দেখবা হচ্ছে এই যে তোমার কাছেও দেখে না, দূরেও দেখে না। ওই জন্য দেখবা আমরা যে চশমাগুলো পরি, যেমন আমার এই চশমাটা হচ্ছে ইউনিফোকাল মিনস হচ্ছে তোমার এই চশমা দেখবে একরকমের, হ্যাঁ, একরকমের। আমাদের কারো দূরে সমস্যা, কারো কাছে সমস্যা। যার দূরে সমস্যা সে এক ধরনের চশমা ইউজ করে, যার কাছে সমস্যা সে আরেক ধরনের চশমা ইউজ করে। একটার নাম উত্তল, একটার নাম অবতল। কিন্তু তোমার দাদা নানাদের চশমাটা দেখবা দেখতে এরকম, দেখো, এই কখনো খেয়াল করছো কিনা? তুমি কখনো যদি দেখো এই দাদা নানাদের চশমা, এইদিকে তাকালে একরকম মনে হয়, এইদিকে তাকালে আরেক রকম মনে হয়। এর মানে আমার হচ্ছে দূরে দেখতে সমস্যা, ওই কারণে আমি শুধু অবতল লেন্স ইউজ করি। এই লেন্স মানে তো চশমা। এখন যার কাছে সমস্যা সে উত্তলটা ইউজ করবে। এখন দাদা নানি তো সব জায়গায় সমস্যা, তখন তারা কী করে, এমন একটা ইউজ করে যেটাতে কাছেও দেখা যায়, দূরেও দেখা যায়। ওই জন্য দেখবা বিশেষ করে বয়স্করা যদি, মানে যাদের চোখের সমস্যা, এরকম চশমা ইউজ করে, তারা পড়ার সময় দেখবে এভাবে পড়ে যে কিছুটা নিয়ে বই পড়ার সময় কাছে যখন পড়ে তখন পড়ে এভাবে। এর মানে এই দিকের যে অংশটা, এটা দিয়ে সে দেখতেছে, মানে এই অংশটা হচ্ছে কাছে দেখার জন্য, আর দূরে দেখার সময় আমার নাতিনি এই দূরে দেখার সময় দিক দিয়ে দেখে। মানে আসলে তার এই দুই অংশটা হচ্ছে দুই কাজে, একটা কাছের জন্য, এটা দূরের জন্য। তো উনি জানে বলে উনি ওই যে কাছে দেখার সময় এটা ইউজ করে, দূরে দেখার সময় দূরেরটা ইউজ করে, এটা আর কিছু না। কিন্তু আমাদের যাদের শুধু সামনে বা শুধু পিছনে সমস্যা, তারা হচ্ছে শুধুমাত্র এক ধরনের চশমা ইউজ করি। তো আমরা এখানে ইউনিফোকাল ইউজ করতেছি, বাইফোকাল না, মানে হচ্ছে শুধুমাত্র উত্তল বা অবতল। দেখো, প্রথমত আসি, চোখের ত্রুটি দুই রকম, একটার নাম হচ্ছে মায়োপিয়া, আরেকটার নাম হচ্ছে আরেকটার নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। সো হোয়াট ডাজ ইট মিন বাই মায়োপিয়া মানে হচ্ছে হ্রস্ব দৃষ্টি। আর মনে রাখবা, আমাদের চোখের দৃষ্টিসীমা কত? আমাদের চোখ কিন্তু সবচেয়ে কাছে যাকে স্পষ্ট দেখতে পায় তার নাম হচ্ছে চোখের দৃষ্টিসীমার সর্বনিম্ন বিন্দু, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আমাদের চোখের নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, মানে সবচেয়ে কাছে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাই। কিন্তু এর থেকে আমি অসীম পর্যন্ত দেখতে পাই। ওই জন্য কখনো যদি বলে দৃষ্টিসীমা কত, 25 সেন্টিমিটার থেকে অসীম। এবার আসি, আমাদের চোখের ত্রুটিটা কখন হয়? মায়োপিয়া মানে কি? হ্রস্ব দৃষ্টি। মনে রাখবে এভাবে, হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে দৃষ্টির হ্রস্ব হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, সহজে মনে রাখার জন্য আর কি। দৃষ্টি হ্রস্ব হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে। তো দৃষ্টি যদি ছোট হয়ে যায়, এর মানে সে কাছে দেখে, দূরে দেখে না। তাহলে এরা হচ্ছে কারা? যারা হচ্ছে দূরে দেখে না, কাছে দেখে। তাহলে দূরে কেন দেখে না, আগে সেটা দেখি। দূরে থেকে যখন কোনো একটা আলো আসে, আমাদের চোখের ভিতরে কিন্তু একটা লেন্স আছে, এটার নাম হচ্ছে চোখের রেটিনা। আমাদের নর্মালি স্পষ্ট দেখতে হলে
এই লেন্সের মধ্যে আলো ঢুকে এগুলো আমার রেটিনায় একবারে বরাবর মিলে যেতে হবে। বরাবর যদি মিলে যায় তাহলে আমাদের চোখ একেবারে স্পষ্ট দেখতে পাবে। এখন যাদের চোখের সমস্যা, যে দূরে দেখে না, তাদের ক্ষেত্রে কী হয়, দূরে থেকে আলো যখন আসে তখন যে জিনিসটা হয়, এই আলোগুলো এমনভাবে বাঁকে যেখানে রেটিনা তার কিছুটা আগে তারা মিলিত হয়ে গেছে। ফলাফল চোখ এখানে যদি আলো পড়ে সেটা স্পষ্ট দেখে, এখানে হলে সেটাকে স্পষ্ট দেখে না, হালকা ঝাপসা দেখে। এই কারণে দূরের জিনিস তাদের কাছে ঝাপসা। কিন্তু তুমি দেখো কাছের জিনিস, এই কাছে কোনো একটা জিনিস আছে, সেখান থেকে আলো আসবে, আলো আসলে এই আলোটা এখানে গিয়ে সরাসরি মিলে গেছে। এর মানে আমি কি দেখলাম, এটা হচ্ছে দূরের আর কাছের মধ্যে কম্পেয়ার। দূরে থেকে আলো আসলে সেটা এমনভাবে পড়ে যে আমাদের চোখ সেটাকে স্পষ্ট দেখে না, কাছ থেকে আসলে দেখে। এর মানে এখানে কেউ থাকলে স্পষ্ট দেখে, এখানে কেউ থাকলে স্পষ্ট দেখে না। এখন আমার করণীয় কি, মানে এটা হচ্ছে আমাদের যতটুকু কাছে আসলে, মনে করো আমি দূরে দেখি না, এর মানে এই নয় যে তো হালকা দূরে হলে দেখি না। মনে করো আমি মোটামুটি 20 মিটার সামনের পর থেকে দেখি, ওই কত কাছে হইলে আমি যেটা দেখি সেটা হচ্ছে এই বিন্দু। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, এখানে থেকে বস্তু থাকলে আমি দেখি না, কিন্তু এখানে থাকলে দেখি। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই বস্তুটাকে দেখার জন্য কি করতে হবে, এমন কিছু একটা করতে হবে, দেখবো ওকে, কিন্তু আমার চোখের কাছে মনে হবে যে ও, মানে ব্যাপারটা এরকম, বস্তুটা আছে এখানে, কিন্তু আমার চোখের কাছে মনে হবে যে বস্তুটা এখানে। আর আমার চোখের কাছে যদি মনে হয় বস্তু এখানে, আমার চোখ তো এখানকার বস্তু স্পষ্ট দেখে। তাহলে আমরা কি করি, এটা সমাধানের জন্য হচ্ছে আমরা এই চোখের সামনে একটা অবতল লেন্স লাগাই দিই। কি হয়, অবতল লেন্সে আলো আসতেছে আসতেছে হচ্ছে অনেক দূরে থেকে, কিন্তু অবতল লেন্স থেকে এটা আসলে একটু এদিকে যায়, এবার বাঁকায়। অবতল লেন্স থেকে আলোগুলো যখন যায়, আমার কাছে এমন মনে হয় যে এগুলো পিছন দিকে এখান থেকে আসতেছে। এর মানে খেয়াল করো, আলো আসতেছে এখান থেকে, কিন্তু চোখের ভিতরে যে আলোটা গেছে তার কাছে মনে হচ্ছে আলোটা আসতেছে এখান থেকে। আলো আসতেছে আসলে এখান থেকে, কিন্তু চোখের কাছে মনে হচ্ছে আলো আসতেছে এখান থেকে। কার কারণে? এই লেন্সের কারণে। তাহলে লেন্সের মধ্য দিয়ে যখন আলোটা চোখের ভিতর ঢুকলো, তখন চোখের লেন্স মনে করে যে আলো এখান থেকে আসছে, আর এখান থেকে আলো আসলে সেটা তার কাছে স্পষ্ট একেবারে জায়গা মতো যায়। এই কারণে আমাদের এই যে ডাক্তাররা অনেক হিসাব নিকাশ করে তারপর তোমাকে একটা চশমা ব্যবহার করতে দেয়, যাতে করে তুমি এক্স্যাক্টলি কত পাওয়ারের চশমা হলে এখানে গিয়ে মিলিত হবে সেটা বুঝতে হবে। এবার আসো হাইপারমেট্রোপিয়াতে বা দীর্ঘদৃষ্টি, এটাও খুবই সিম্পল জিনিস। এই দেখো, এবার তারা উল্টা, কাছে তারা স্পষ্ট দেখে না, দূরে দেখে। যেমন মনে করো কাছে, কাছে মানে কি 25 সেন্টিমিটার কাছে আমরা স্পষ্ট দেখার কথা, কিন্তু সে 25 সেন্টিমিটার কাছের কোন একটা বস্তুকে দেখে না। কেন? আলো এখান থেকে আসার পর চোখের পিছনে গিয়ে মিলিত হয়, এখানে রেটিনায় মিলিত হয় না। কিন্তু যে আলোটা একটু দূরে থেকে আসে, কিছুটা দূরে, ওই দূরের আলোটা কিন্তু একবার স্পষ্ট তার কাছে ধরা পড়ে। তখন আমাদের ডাক্তাররা কি করে, এমন একটা চশমা লাগাই দেয় যে চশমাটা আলোটা আসবে কাছ থেকে, কিন্তু দর্পণের ভিতর দিয়ে, লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় এই আলোটা এমনভাবে বেঁকে যাবে মনে হবে যে এখান থেকে আসতেছে। তাহলে আলো যখন লেন্সের ভিতর দিয়ে গেল, তার কাছে মনে হচ্ছে আলোটা এখান থেকে আসতেছে। আসলে আলো আসতেছে এখান থেকে, কিন্তু লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর আলোটাকে এখান থেকে মনে হবে। আর আমাদের চোখ এখান থেকে আলো আসলে সেটাকে স্পষ্ট দেখে, ফলাফল চোখের কাছে মনে হবে যে এটা স্পষ্ট। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে উত্তর লেন্স অবতল লেন্স কাজ করে, এবং এর মাধ্যমে আমাদের অধ্যায় শেষ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।